দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধ। দর্শক এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে সাথে পেয়েছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলামিন। আপনাকে স্বাগত আমাদের সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। জি, শুরুতে যে বিষয়টা জানতে চাই, হৃদরোগ এটা আসলে এখন বলতে গেলে বিশ্বব্যাপী একটি আলোচিত রোগ এবং দিন দিন এটার হারটা বাড়ছে। সাম্প্রতিক সময়ে একটা গবেষণার কথা যদি আমরা বলি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যৌথভাবে যে গবেষণাটা করেছে গেল বছর ডিসেম্বরে, যেটি প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে প্রতি 8 বছর 8 থেকে 10 লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং 3 লাখ মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটার ভয়াবহতাটা কতটুকু। প্রথমে যদি বলি যে এটা আসলে কারণটা কি শুরুতেই। আচ্ছা, সারা বিশ্ব জুড়ে হৃদরোগ মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে যেটি আগে ছিল ডায়রিয়া, কলেরা অথবা অন্য সংক্রামক ব্যাধি, সেখানে আমাদের দেশেও অসংক্রামক ব্যাধি যেমন হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এগুলো উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। হৃদরোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, ধূমপান এগুলো অনেক বেড়ে গিয়েছে। এছাড়া মানুষের জীবনযাত্রায় এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। সব কিছু মিলিয়ে আসলে হৃদরোগের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, প্রকোপ অনেক বেড়ে গিয়েছে। এছাড়া আরেকটা জিনিস আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বায়ু দূষণ। সারা বিশ্বজুড়ে এখন বায়ু দূষণও হৃদরোগের ঝুঁকির অন্যতম কারণ। বায়ু দূষণের কথা যেহেতু আসলো, তাহলে সেটা আমরা বলি। সেক্ষেত্রে বায়ু দূষণটা কিন্তু আমাদের ঢাকার কিন্তু এয়ার কোয়ালিটি যে ইন্ডেক্সটা কিন্তু প্রায়ই কিন্তু আমরা দূষণের তালিকায় শীর্ষে থাকি। সেই জায়গায় যাদের কর্মপরিবেশ, যারা শ্রমজীবী আছে, তারা বাইরে কাজ করছে, চার দেয়ালের বাইরে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে আসলে ঝুঁকির মাত্রাটা কেমন? আচ্ছা, ঢাকা, বিশেষ করে ঢাকা পৃথিবীর অন্যতম দূষিত নগরী, এটা আপনারা জানেন। এখানে বিশেষ করে যারা বাইরে কাজ করে, স্ট্রিট ভেন্ডর আমরা যাদেরকে বলি, যারা রাস্তায় কাজ করে, যারা রিক্সা চালক, এই শ্রেণীর মানুষের একসময় হৃদরোগের প্রকোপ খুব বেশি ছিল না, কিন্তু দেখা গেছে যে এদের মধ্যে উল্লেখযোগ্য হারে হৃদরোগ বেড়ে গিয়েছে। এখন সেটা আসলে আমাদের ওইভাবে তথ্য নেই যে আসলে আমাদের দেশে কি পরিমাণ যারা বাইরে কাজ করে তাদের হৃদরোগের প্রকোপ। তবে এই বিষয়ে গবেষণা প্রয়োজন। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন বায়ু দূষণকে, যেমন ডায়াবেটিস এবং প্রেশারকে যেভাবে বিবেচনা করা হয়, একইভাবে বায়ু দূষণকেও হৃদরোগের ঝুঁকি কারণ হিসেবে বিবেচনা করে। অন্যতম কারণ এই বায়ু দূষণটা। নিশ্চয়ই আসলে যেভাবে বায়ু দূষণ বাড়ছে, সেক্ষেত্রে প্রকোপের মাত্রাটাও বাড়তে পারে, অমূলক কিছু নেই। আরেকটি বিষয় যেটি জানতে চাই, আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, খাদ্যাভ্যাসের কথা বলেছেন এবং তারপরে ধূমপানের কথা বলেছেন। এর মধ্যে আমি খাদ্যাভ্যাস নিয়ে যদি বলতে চাই, আসলে খাদ্যাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ এই ঝুঁকি প্রতিরোধে? আচ্ছা, খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এর সাথে শুধু হৃদরোগ নয়, এর সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত। যেমন ধরেন, খাদ্যাভ্যাসের সাথে ডায়াবেটিস জড়িত, উচ্চ রক্তচাপ জড়িত, কোলেস্টেরল জড়িত। সব কিছু সেইগুলো আবার হৃদরোগের সাথে জড়িত। আবার সরাসরি খাদ্যাভ্যাস হৃদরোগের সাথে ইন্টারকানেক্টেড। সব মিলিয়ে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমি খাদ্যাভ্যাসের বিষয়ে পরামর্শ দিতে চাই, খুব সহজ করে যদি বলি, সাধারণ খাবার হচ্ছে ভাত। আমরা সাধারণত ভাত খাই, এটাই আমাদের দেশের প্রধান খাবার, অথবা রুটি। সাথে মাছ খাবো, মুরগি খাবো, শাকসবজি, ফলমূল বেশি করে খাবো। যেটা পরিহার করব সেটা হচ্ছে রেড মিট, যেটাকে আমরা বলি লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, এবং ফাস্ট ফুড, যেগুলোতে উচ্চমাত্রায় ফ্যাটি এলিমেন্টস থাকে, যেমন পিজা, পাস্তা, চিজ, বার্গার, প্রসেস ফুডগুলো আমরা অ্যাভয়েড করব। নিশ্চয়ই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোন তেলটা আমরা খাবো, এটাও খুবই ইম্পর্টেন্ট। অনেকে বাজারের মধ্যে বিভিন্ন ধরনের সয়াবিন তেল আছে, তারপর ভেজিটেবল অয়েল আছে, সানফ্লাওয়ার অয়েল আছে, মাস্টার্ড অয়েল আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে। সেক্ষেত্রে আসলে কোনটা রোগীদের জন্য বা? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। যে সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল তেল, যেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কিন্তু এটা আপনি জানেন এটা একটু ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। হ্যাঁ, তবে এটা একটা বিকল্প হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা রিলেটিভলি ভালো। যদি আমরা বলি যে কোন তেলটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে পাম অয়েল। সয়াবিন তেল কিন্তু খুব খারাপ না, যতটুকু খারাপ পাম অয়েল। আমরা জানি যে খোলা বাজারে আমাদের দেশে কিন্তু পাম অয়েল বিক্রি হয়, যেটাকে সয়াবিন তেল বলে অনেক জায়গায় বিক্রি করে। সো সেই পাম অয়েলটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যদি আমরা সরিষার তেলের অভ্যাস করতে পারি,
হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে এটি সবচেয়ে তেল খাওয়ার ভালো অভ্যাস। মানে ক্রয় ক্ষমতার মধ্যে যদি সরিষার তেল, আর যদি যারা সাধ্য আছে তারা নিশ্চয়ই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আছে সেটা হয়তো হৃদরোগের ঝুঁকি প্রতিরোধে যথেষ্ট এটা সারা পৃথিবীতেই প্রমাণিত। এবং এই তেলটা শুধু যে হৃদরোগের ঝুঁকি কমায় না, আরো অনেক ধরনের বেনিফিটস আছে বিভিন্ন রকম। নিশ্চয়ই আপনার কথার সূত্র ধরে বলতে চাই সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের কথা গেল, কিন্তু একটি বিষয় খুব অ্যালার্মিং যেটা দেখলাম যে আমাদের দেশে বিশেষ করে আসলে একটা মানে তরুণদের মধ্যে এই হৃদরোগে আক্রান্তের হারটা দিনে দিনে বাড়ছে। আসলে কারণটা কি বলে মনে করছেন আপনি? এটা আমাদের দেশে এমনকি সারা বিশ্বেই এখন একটা রাইজিং কনসার্ন। তরুণদের জীবনযাত্রা, একটা সময় মানুষ যেটা থাকতো, আপনারা জানেন যে গুহাতে থাকতো, মানুষ পরিশ্রম করতো, মানুষ সংগ্রাম করে জীবিকা অর্জন করতো। এখন একটা বিরাট অংশ মানুষ আসলে শারীরিক পরিশ্রমের সাথে আর জড়িত নেই। সো এবং ইয়াং জেনারেশনের মধ্যে আগে যেভাবে স্পোর্টসের পপুলারিটি ছিল, খেলাধুলার প্রতি আসক্তি যেটা ছিল, খেলাধুলার জনপ্রিয়তাটা কমে গিয়েছে। এখন স্মার্টফোন আসক্তি বেড়ে গিয়েছে, কম্পিউটার গেমস, মোবাইল গেমস, এগুলোর প্রতি আসক্তি বেড়েছে। এতে করে যেটা হচ্ছে যে তাদের মধ্যে অসংক্রামক ব্যাধি যেগুলো, শুধু হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল আমরা খুব অল্প বয়সে দেখতে পাচ্ছি, যেটি আমাদের দেশের জন্য আসলেই একটি, এবং ওবেসিটিটাও খুব দেখা যাচ্ছে। এই যে একটা মেটাবলিক সিনড্রোম বলে একটা শব্দ আছে, যেখানে ওভারওয়েট থাকে, তার সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এই বিষয়গুলো থাকে। এই বিষয়টা আসলে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির সাথে খুব স্ট্রংলি জড়িত। যারা আপনারা দেখবেন যে বিশেষ করে অ্যাবডোমিনাল ওবেসিটি বলি আমরা, মানে পেটটা যদি বড় হয়ে যায়, এটা আসলে স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর ব্যাপার। এই যে অ্যাবডোমিনাল ওবেসিটি, এখান থেকে নানা ধরনের সমস্যা তৈরি হয়, ডায়াবেটিস তৈরি হয়, উচ্চ রক্তচাপ তৈরি হয়, অনেক ক্ষেত্রে কোলেস্ট্রলের সমস্যা থাকে। এবং এইগুলো আবার একটা সময় ডায়াবেটিস, কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, এইগুলো আবার হচ্ছে হৃদরোগ তৈরি করে। সো সব কিছু মিলে আসলে একটা সামাজিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের প্রভাবে আসলে এই রোগগুলো বেড়ে যাচ্ছে এবং তরুণরা সেক্ষেত্রে আক্রান্ত বেশি হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের গ্যাজেট আসক্তি। আমরা আসলে এটা সত্যি কথা যে আসলে আমরা খেলাধুলার থেকে অনেকে কিন্তু দূরে সরে আসছে, আসলে মাটি সংকীর্ণ হয়ে গেছে নগরায়নের প্রভাবে। সেক্ষেত্রে যদি বলতে চাই স্লিপিং সাইকেল, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কতটা গুরুত্ব দেবেন আপনি? এই বিষয়টাকে কিভাবে আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরবেন? কিছু বিষয় খুব পপুলার একটা কনসেপ্ট আছে, যেমন ধরেন স্ট্রেস, এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। আপনি যেটা বললেন যে ঘুম, হ্যাঁ, ঘুম বেসিক্যালি হিউম্যান বিইং বা প্রাণী যেভাবে তৈরি, তাদের ঘুমানোর কথা রাতে, তারা দিনে জেগে থাকবে, কাজ করবে, এভাবেই আসলে তৈরি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক রাতে ঘুমাই এবং দিনের বেলা দেখা যায় আমরা অনেক দেরিতে করে ঘুম থেকে উঠি। এটা আমাদের স্লিপ সাইকেল, সার্কাডিয়ান রিদম বলে একটা কথা আছে, বডির যে হরমোনাল একটা রিদমকে বাধাগ্রস্ত করছে। তাতে করে যেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু ক্ষতিকর হরমোন আছে, কর্টিসল আমরা যেটাকে বলি, কর্টিসল বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। সো ফলশ্রুতিতে আমাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সো আইডিয়ালি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, এবং ঘুমানোর জন্য বেস্ট সময় হচ্ছে রাত 12টার আগে। রাত 12টার আগে 10টা থেকে 11টা হচ্ছে ঘুমানোর জন্য ভালো সময়। এবং ঘুমটা যদি এডিকুয়েট না হয়, সাপোজ আপনি 7 ঘন্টা ঘুমানোর কথা কিন্তু আপনি 5 ঘন্টার মধ্যে ঘুম ভেঙে গেল, সেক্ষেত্রে আপনার স্ট্রেসের মাত্রাটা বেড়ে যাবে। সেক্ষেত্রে স্ট্রেস বেড়ে গেলে প্রেশার বেড়ে যাবে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে, অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বেড়ে যাবে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে বিষয়টা একসময় আমাদের নলেজে ছিল না, সেটি হচ্ছে ঘুমের মধ্যে নাক ডাকা। এটাকে স্লিপ অ্যাপনিয়া বলে। স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে আপনি যখন ঘুমের মধ্যে কেউ নাক ডাকে, সে ভালো অক্সিজেন পায় না, তখন বডি সেন্স করে যে আমি ভালো অক্সিজেন পাচ্ছি না, বডি খুব ভিগোরাসলি রেসপন্ড করে, তখন খুব ব্লাড প্রেশার বেড়ে যায়। সো এই ব্লাড প্রেশারটার প্রভাব দিনের বেলাও থাকে। অর্থাৎ তাহলে স্নোরিংটা, মানে নাক ডাকার বিষয়টা কোনো স্বাভাবিক বিষয় না। এবং এটা এখন অন্যান্য যে বিষয়গুলো আমরা ক্লাসিক্যালি যেগুলো জানতাম, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, সিমিলারলি ঘুমের মধ্যে নাক ডাকাটাও একটা সিমিলার টাইপ অফ স্ট্রং রিস্ক ফ্যাক্টর হিসেবে চলে এসেছে এই হার্ট ডিজিজের জন্য। সো ঘুমের মধ্যে যদি কারো অতিরিক্ত মাত্রায় নাক ডাকা হয়, এটা স্লিপ স্টাডি করি আমরা, তাদের আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এই ধরনের রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় না, এবং এদের স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। হৃদরোগের পাশাপাশি এদের স্ট্রোকের ঝুঁকিটাও বেড়ে যায়, এবং এদের ঘুমটা ফ্রেশ হয় না, সারাদিন একটু স্লিপি থাকে, এবং দিনের বেলা এদের সড়ক দুর্ঘটনার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। যদি এরা নিজেরা ড্রাইভ করে,
তাহলে যে কোনো সময় এরা ঘুমিয়ে পড়তে পারে। শুধু ড্রাইভ নয়, পথের মধ্যে হাঁটতে গেলে তো মানে কনসেন্ট্রেশন তো ব্রেক হলে যেটা হয় না, সেক্ষেত্রে হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানতে পারলাম। এটা আসলে অনেকের ক্ষেত্রে অজানা। আমি আশা করছি দর্শক যারা আছে তারাও হয়তো অনেকেই জানে না যে ঘুমের মধ্যে নাক ডাকার পরিমাণটা যদি স্বাভাবিক থেকেও বেশি হয়, এটাও যে একটা হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে। ইম্পর্টেন্ট হৃদরোগের ঝুঁকি। নিশ্চয়ই আমরা আর একটু আপনার সাথে আরও বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে। নিশ্চয়ই আমাদের দর্শক যারা আছেন তারাও অপেক্ষা করছে এগুলো শোনার জন্য। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলামিন। আপনাকে আবারও স্বাগত বিরতির পর। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধ, আমরা এতক্ষণ যে কারণগুলো, লক্ষণগুলো নিয়ে কথা বললাম। আসলে প্রতিরোধের উপায়টা নিয়ে আমরা এবার একটু কথা বলতে চাই। কিভাবে এই জিনিসটাকে প্রতিরোধ করা যায়, রোগটাকে? আচ্ছা, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। যদি আপনি চিকিৎসা করতে চান, সেই ধরনের সামর্থ্য আমাদের দেশে অনেক মানুষেরই নেই। এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে হৃদরোগে হঠাৎ করে মৃত্যু হয়, সাডেন কার্ডিয়াক ডেথ, সময় দেয় না। সো আপনি হয়তো হৃদরোগ হয়ে গেলে আপনি আর সুযোগ নাও পেতে পারেন। কাজেই এখানে ন্যাশনাল স্ট্র্যাটেজির জন্য প্রতিরোধটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের রাষ্ট্রের আসলে হৃদরোগীদের যে পরিমাণ চিকিৎসা ব্যয়, যে ধরনের এক্সটেন্সিভ টেকনোলজি লাগে, আমাদের রাষ্ট্রের আসলে এখনও অতটুকু সক্ষমতা তৈরি হয়নি। সো এক্ষেত্রে আমাদের রাষ্ট্রকেও প্রতিরোধের দিকে অনেক গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে খুব সিম্পল কয়েকটা কথা, যে প্রতিদিন যদি কেউ আধা ঘন্টা হাঁটে, এবং খাবারে আমরা যে কথাগুলো বলেছি, যে খাবারের নিয়মগুলো যদি মেনে চলে, এবং কিছু বিষয় যেমন ধূমপান এড়িয়ে চলে, তাহলে পরে হৃদরোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। অনেকে বলে আসলে ধূমপানটা কোনো কারণেই হতে পারে না। যারা ধূমপাই আছে তাদের উদ্দেশ্যে আপনার আসলে বক্তব্যটা কি ক্ষেত্রে? আচ্ছা, এই যে যেমন ধরেন সারা বিশ্বজুড়ে ধূমপান নয়, ধূমপানের সাথে অন্যান্য মাদক যেগুলো আছে এবং অ্যালকোহল নেয়া, এই সব কিছু মিলে যদি। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন, যে যত ধরনের এডিকশন আছে, ফ্রম হেলথ পার্সপেক্টিভ, ধূমপানটা আসলে এক কথায় সবচেয়ে বেশি ক্ষতিকর বলা যায়। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, সরাসরি জড়িত, এটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটা এক ধরনের সর্বগ্রাসী আসলে। সো ধূমপান সিমিলারলি ডায়াবেটিস এবং কোলেস্টেরলের চেয়েও স্ট্রং রিস্ক ফ্যাক্টর, যদি আমরা হার্টের ডিজিজের কথা চিন্তা করি। একদম প্রত্যক্ষ ধূমপান, যেটা নিজে ধূমপান করা, এবং পরোক্ষ ধূমপাই বলে যারা হচ্ছে একজন সিগারেট খায় পাশে থাকে, সেও ক্ষতিগ্রস্ত হয়, শিশুরাও ক্ষতিগ্রস্ত হয়। সো অনেকে বলে যে আমি তো আগে 20টা খেতাম, এখন আমি 5টা খাই বা 10টা খাই। একেবারে পরিহার করতে হবে ধূমপান। দেখা গেছে যে যদি আমরা সংখ্যাটা কমিয়ে নিয়ে আসি, খুব বেশি লাভ হয় না আর কি। সেক্ষেত্রে বডি সেন্স করে যে আমি সিগারেট পাচ্ছি না, সেক্ষেত্রে টানটা আসলে অনেক জোরে হয়। একটু বেশি সময় নিকোটিন ধরে রাখার কারণে বেশি পরিমাণ নিকোটিন ব্লাডে যায়। সো ধূমপান একেবারেই বন্ধ করতে হবে। সংখ্যায় কমালে যে উল্লেখযোগ্য লাভ হয় না, এটা মনে রাখতে হবে যে একেবারেই বন্ধ করে দিতে হবে ধূমপান। আরেকটা বিষয় যেটা আমরা জানতে চাই, সেটা হচ্ছে, এতে গেল মাদকের বিষয়টা আপনি তুলে ধরলেন। অনেকেই দেখা যায় যে ব্যথা হলে সেটাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে। আমার কাছে বুক জ্বালাপোড়া করলো, বুকের এক পাশে ব্যথা করলো, বাম পাশ বা ডান পাশ যাই হোক না কেন, আমি একটা গ্যাস্ট্রিকের সাধারণ ফার্মেসি থেকে ওষুধ ওমিপ্রাজল খেয়ে আমি সেটাকে নিবারণ করে ফেললাম। এটা আসলে সব ব্যথায় কি গ্যাস্ট্রিকের এই ক্ষেত্রে? এইটা খুবই চমৎকার একটি বিষয় আপনি নিয়ে এসেছেন। বিশ্বাস করুন, আমরা শতে শতে হাজার হাজার পেশেন্ট দেখি, খুবই কম পেশেন্ট পাই যারা এই ব্যথাটাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে না। কিন্তু বুকে ব্যথা হলে যদি গ্যাস্ট্রিক হয়, সেটা তো মৃত্যুর কারণ না সাধারণত, কিন্তু যদি সেটা হৃদরোগ হয়, সেটা মৃত্যুর কারণ। সো এবং আপনারা জানেন যে এক ধরনের হার্ট অ্যাটাক আছে, যদি আমরা 12 ঘন্টার মধ্যে চিকিৎসা করতে পারি, সেটাকে গোল্ডেন অপরচুনিটি। সেক্ষেত্রে যদি একটা রক্তনালী বন্ধ হয়, আমরা যদি 12 ঘন্টার মধ্যে খুলে দিতে পারি, তাহলে দেখা যায় যে অনেক সময় একেবারেই কোনো ধরনের অসুবিধা থাকে না, একদম সুস্থ হয়ে যেতে পারে। তো অনেকেই করে কি, এই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে 1 দিন 2 দিন দেখে, তারপরে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে অনেকে মারাও যায়, অনেকের আর চিকিৎসা করারও সুযোগ থাকে না। এজন্য আপনাদের মাধ্যমে আমার দেশবাসীর কাছে অনুরোধ, যে বুকে ব্যথা হলে গ্যাস্ট্রিক না ভেবে অ্যাটলিস্ট একটা ইসিজি করেন। ইসিজি এখন আমাদের দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায়, উপজেলা পর্যায়ে চলে গেছে, সব জায়গায় সুলভ মূল্যে পাওয়া যায়। এবং ইসিজি চেয়ে ভালো কোনো, এই হার্ট অ্যাটাক হলে পরে প্রাইমারি ডায়াগনোসিস, যেটা প্রাইমারি আর ভালো কোনো টুলস নেই। এই ইসিজি এখন টেলিমেট্রি, আপনারা জানেন যে আমাদের সরকারের একটা ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক আছে। টেলিমেট্রির মাধ্যমে কিন্তু উপজেলা থেকে কেন্দ্রে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, ওখানে স্পেশালিস্টরা থাকেন, মুহূর্তের মধ্যেই কিন্তু ইসিজিটা পাঠিয়ে দেওয়া যায় এবং
যদি জরুরি চিকিৎসা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু নিতে পারলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা যায়। অর্থাৎ যে কথাটি বলছিলেন আপনি, এক্ষেত্রে সব ব্যথাকে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা মনে করাটা ভুল হবে, এবং সাথে সাথে যে নিজের যে চিকিৎসায় না গিয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বা স্থানীয়ভাবে ইসিজিটা করিয়ে আপনার টেলিমেট্রির মাধ্যমে হলো উন্নত যারা অভিজ্ঞ চিকিৎসক আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের মতামতটা নিয়ে এটা কিন্তু সরকারি একটা প্রজেক্ট আছে, সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জরুরি ইসিজি পাঠালে পরে আপনি বিশেষজ্ঞ পরামর্শ পেয়ে যাবেন। অত্যন্ত দারুণ উদ্যোগ এই বিষয়টি। আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে এই যে হৃদরোগের ঝুঁকি মোকাবেলায় যদি আমি বলি প্রতিরোধের অন্যতম উপায়, যদি সেক্ষেত্রে কায়িক শ্রম, ব্যায়াম এগুলো কতটা কাজে আসতে পারে, এভাবে আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমাদের কাছে রোগীরাও এটা জিজ্ঞেস করে। আমরা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যায়াম। যদি আপনি প্রতিদিন আধা ঘন্টা হাঁটেন, হাঁটার নিয়মটা হচ্ছে এরকম যে সপ্তাহে 150 মিনিট, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে 5 দিন। আমরা 2 দিনের বেশি গ্যাপ বলি না, যে আপনি 2 দিন একটানা গ্যাপ দিতে পারেন। হাঁটাটা হবে একটু জোরে জোরে, এটাকে ইংরেজিতে বলে ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং মানে হচ্ছে আপনি একটু হাঁপায় হাঁপায় হাঁটা আর কি। অর্থাৎ স্বাভাবিক হাঁটার থেকে গতিটা বেশি হবে কিন্তু দৌড় থেকে কম। দৌড় থেকে কম হবে। এবং এটা আমরা বলি যে কথা বলতে যে অনেক সময় হাঁপায় যান না আপনি, যখন টেলিফোনে কথা বললে কেউ বুঝতে পারে যে আপনি একটু হাঁপাচ্ছেন। সো এই হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হার্টে ব্লক তৈরি হয়ে যায়, সাপোজ 3টা ব্লক হয়ে গেল। যদি কেউ হাঁটে তাহলে দেখা যায় যে ন্যাচারালি ব্লকগুলো খুলে না, কিন্তু পাশ দিয়ে শাখা রক্তনালী তৈরি হয়ে যায়, যেটাকে ন্যাচারাল বাইপাস বলে। এবং অনেক ক্ষেত্রে অনেক রোগী অনেকগুলো ব্লক নিয়েও প্রতিদিন আধা ঘন্টা হেঁটে বা এক্সারসাইজ করে অনেকে কিন্তু অনেক দিন ভালো থাকে। এবং এটা হাঁটলে পরে ডায়াবেটিস কমে, প্রেশার কমে, কোলেস্টেরল কমে, ঘুম ভালো হয়। হাঁটলে পরে ক্যান্সারের ঝুঁকি কমে, সেক্সুয়াল ফাংশন ইমপ্রুভ করে। হাঁটার মতো আসলে উপকারী কোনো চিকিৎসা এখন পর্যন্ত শাস্ত্রে তৈরি হয়নি। অর্থাৎ মানে সব ধরনের উপকার কিন্তু এই কায়িক শ্রম, ব্যায়াম এর মধ্যে নিহিত রয়েছে। সবচেয়ে বড় হচ্ছে হাঁটা। যারা দৌড়ালে ভালো, কিন্তু হাঁটাটাও যদি মিনিমাম যে কোনোভাবেই আপনি এক্সারসাইজটা করবেন। আপনি স্পোর্টসও করতে পারেন, স্পোর্টস করলে পরে অর্থাৎ যত যাই করুক 1 ঘন্টা নিজের শারীরিক শ্রমের জন্য আসলে রাখা উচিত। মানে নিজের 24 ঘন্টা যদি একদিন হয়, 1 ঘন্টা নিজের শরীরকে নিজের জন্য রাখা উচিত। নিশ্চয়ই, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে সেইভাবে যদি হয় হৃদরোগের ঝুঁকিটা অনেকটা কমানো যেতে পারে। যে পরিসংখ্যান আমরা শুরুতে বলেছি 8 থেকে 10 লাখ আক্রান্ত হচ্ছে, সেটা হয়তো আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আল-আমিন, আজকে আমাদের এই সান ফার্মা নিবেদিত হৃদয়ের কত অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান পর্যবেক্ষণ, আপনার অভিজ্ঞতা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সান ফার্মা নিবেদিত হৃদয়ের কত অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।